নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। সকালবেলায় উঠে কাঁপতে কাঁপতে অনেকগুলো কাজ করে ফেলেছি, ব্লগটা শুরু করা হয়নি। তারপর উত্তম এলো, এখন মোটামুটি ওই 10টা মতো বাজে। তো ওর কাছ থেকে কিছু সবজিপাতি আজকে তুলে নেব। অনেক সবজি আজকে কিনবো, যাতে এক সপ্তাহ আর বাজার না করতে হয়। সবজি গোছানো হয়ে গেল, অর্ধেক সবজি তোলা হয়ে গেল। ওই যে কথায় কথায় বলে সবজি নাই, কি সবজি কি রান্না করবো, এমন সবজি কিনেছি আজকে 350 টাকা আমার ব্যাগ পড়ে গেছে। ব্যাগ ভরেও কিছুটা বাইরে বেরিয়ে গেছে। তা মিনামাসি এক সপ্তাহ কালকে আর এই সপ্তাহে সবজি বাজার করবো না, অনেক সবজি কিনে ফেলেছি। রোজ রোজ সবজি নাই সবজি নাই, আজকে একবার ভর্তি করে সবজি। আর কালকে আমাদের মিনামাসি খুব ভালো রান্না করেছে, খুব। কালকে মিনামাসির হাতে মা অন্নপূর্ণা ভর করেছে। না খেলো কবেকার সে ফ্রিজে রয়েছে। তো মিনামাসির হাতে কালকে মা সরস্বতী কি অন্নপূর্ণা ভর করেছিল। ফুলকপি তরকারিটা ওরে বাপরে, এমনি রান্না ভালো করে, নিরামিষ তরকারিগুলো খুব ভালো করে, জিরে ফোড়নে শুধুমাত্র আদা বাটা দিয়ে কি ভালো করে ফেলেছে। হ্যাঁ, আর মাংসটা ওরে বাপ, আর শুধু হাড্ডি গুড্ডি আছে, কিন্তু তাও ওটা আমি আজকে রুটি দিয়ে খাবো। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও হ্যাঁ কালকে আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আমিও খুব ভালো আছি। শিলিগুড়ি শহরে ঠান্ডা পড়বো। আজকে যেমন ঠান্ডাটা মোটামুটি পড়েছে, কালকে থেকে আজকে কম ঠান্ডা। কালকে একটু বেশি ঠান্ডা ছিল না মাসি? আচ্ছা, তো চলুন একটু বাদে এই যে এটা কি যেন জল, জোয়ান আর মৌরি ভেজানো জল, যেটা ফুটিয়ে নিয়েছি, সেটা চার মতো করে খাচ্ছি। এটা খাওয়া হয়ে গেলে পরে রুটি ফুটি খেয়ে তারপর আপনাদের সামনে আসছি। আগের দিন বলেছিলাম এখানে একটা রড দিয়ে ওই বার্ড ফিডারটা এখানে সেট করা যেতেই পারে। তো আলপনা দি সেটা আজকে করে দিল, এবং সেখানে আমি জলটা তো দিয়ে দিলাম, সাথে একটু আতপ চাল দিয়ে দিলাম। যদিও এখন দিচ্ছি বটে, আমি তো মূলত চড়াই পাখির জন্য দিচ্ছি। আমি এই সময়টায় জানতাম না যে আতপ চাল চড়াই পাখির জন্য হয় না। টিয়া বলুন, তারপর পায়রা, ঘুঘু, এরা আতপ চাল খেতে পারে, কিন্তু চড়াই পাখি একেবারেই চলে না। খুদ হতে পারে, মানে যেটা ভাঙা চাল, এই চালগুলোই যদি বেশ কয়েক ভাগে ভেঙে দিতাম তাহলে হয়তো বা হতো। কারণ পাখিটা ছোট, তো অত ছোট পাখির জন্য গোটা একটা আতপ চাল চলে না, তাদের জন্য খাবার সম্পূর্ণ অন্য। না জেনে দিয়ে দিয়েছিলাম, কয়েকটা পাখি এই পরে এসেও ছিল। বড্ড মনটা খারাপ হয়ে গেছিল যখন জানতে পারলাম সন্ধ্যেবেলার দিকে। তারপরে আজকেই সেটার বন্দোবস্ত অবশ্য আমি করে ফেললাম। কাজের পিঠে কাজ, ব্লগ আর হচ্ছে না। এই কাজটাও আমার কাজ, কিন্তু সেই কাজেই আজকে একটু ফাঁকিবাজি পড়ে যাচ্ছে। যাই হোক, আজকে গুছিয়ে ফেললাম এইগুলো সমস্ত কিছু। এই যে এগুলো, আর যেগুলো একেবারেই পড়া যাচ্ছে না সেগুলোই শুধু ইস্ত্রিতে পাঠালাম, সেটাও এক ব্যাগ হয়ে গেল একদম। এবং এইগুলো হচ্ছে যেগুলো, এইটা আর এইটা হচ্ছে পিওর সিল্ক। আর এগুলো হচ্ছে ওর মধ্যেই ছিল, সেগুলো পিওর সিল্ক শাড়ি নয়, অন্য কোনো শাড়ি, সেগুলো আমি আলাদা রাখবো জন্য। পিওর সিল্কের রাখে, এগুলো আর মেশাবো না। আর এইগুলো সমস্ত কিছু, এগুলো যা হোক আলাদা হয়ে যাবে। তবে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে আবার নতুন করে করে ভাঁজ, যেহেতু সেটা অনেকটাই সময় লাগলো। এখন এগুলোকে সব জায়গা মতো রাখবো, রাখার পর তারপর কাজের পর আরও অনেক কাজ আছে। এখন কোনটার পর কোনটা করবো ঠিক জানি না। এমন মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছি যে কোন দিকে নৌকা বাইলে তাড়াতাড়ি এই তীরে পৌঁছানো যাবে ঠিক বুঝতে পারছি না। এখন অন্ধের মতো বাড়িতে তো থাকি, নিশ্চয়ই কোনো না কোনো তীরে ঠিকই পৌঁছে যাব। কিন্তু ওই যে আবারও বলছি যে এই কাজটা, অর্থাৎ ব্লগিংয়ের কাজটাই আজকের দিনে একটু ছাটা পড়ে যাচ্ছে। মানে বুঝে পাচ্ছি না কি, বললাম না যে উদ্দেশ্যহীনভাবে বইটা পাইছি। তো আমার একটা শাড়ির আলমারি লাগবে, লজ্জা লাগে বরের কাছে এটা বলতে। জানেন কি বলবো বলুন, শাড়ি পরি না জমিয়ে আর একটা আলমারি, এটা কি কোনো কাজের কথা? তো অনেকদিন থেকেই আসলে এই শাড়িগুলো কোনোটা পরা হয়নি তা না, পরা হয়েছে, কিন্তু এই শাড়িকে দুবার পরে বাদ দেওয়া যায়? আমরা কি রানী ভিক্টোরিয়া বলুন দেখি? এক একটা করে শাড়ি অন্তত পক্ষে 25 বার পরলে তারপর মনে করা হয় যে না ঠিক আছে, আমাদের মতো মধ্যবিত্ত, যে ঠিক আছে পড়েছি, অনেকবার পরা হয়েছে, এবার না পড়লেই হয়, এই টাইপের। কিন্তু তার আগে তো বলা যায় না। কিন্তু সেই 25 এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল। এক একটা করে শাড়ি যতগুলো দেখছেন, নতুনও তো কিনেছি আমি এর মধ্যে, কিন্তু যেগুলো পাওয়া শাড়ি ছিল কিন্তু পরিনি। এখন ভাবছি সেই 25 করে যে ইয়েটা সেটা শুরু করা যায় কিনা, দেখা যাক। মানে মোটামুটি ওই 20 শাড়ি বার করে রাখবো, সারা মাস ধরে পরবো, পরার পর সেগুলোকে আবার ধুয়ে পুছে তুলে রাখবো, আবার 20 বার করবো, এই করতে করতে ওই 25 শাড়ি হয়েই যাবে। দেখা যাক, যেখানেই যাই ভালো শাড়ি দেখলেই জিভ দিয়ে জল পড়ে, এই তো আর এক জ্বালা না। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এগুলো ভরে রাখি। সব আলমারি তো খুলে দেখানো সম্ভব হয় না, আপনারা বোঝেনি সেটা। তবে যেটুকুর মধ্যে ওটা গুজে রাখা ছিল, খুব সুন্দর করে রাখার পর অনেকটা জায়গা বাঁচলো। মানে গুছিয়ে রাখলে জিনিসপত্র যেমন কম জায়গায় রাখা যায়, তখন অনেক জিনিস বেরিয়েও গেল যেগুলো অন্য রাখে রাখবো, সেটাও একটা ব্যাপার। ওই আবুজ গাবুজগুলো ছিল, ব্লাউজ টাউজ, ওগুলো সব গুজে গুজে রাখা ছিল, ওগুলোর জন্যই বেশি খারাপ লাগছিল। তো কিন্তু অনেকগুলো আবার ইস্ত্রিতে দিলাম, সেগুলোও আসবে, সেগুলো রাখবারও জায়গা চাই। প্রত্যেক দিন একটা করে র্যাক যদি টেনে টেনে নামাতে পারি, তাহলে মোটামুটি 5-6 দিনের মধ্যে আমার একদম পুরো
পুরোই হয়ে যাবে। হাফসায় গেছি গিয়ে সেজন্য একটু চা পান করে নিয়ে তারপরে আগে এডিট করে তারপর স্নান করবো, তারপর পুজো। আজকে দেরি হলো কিন্তু এই কাজটা একটা বড় কাজ হলো। সব প্রত্যেক দিনই এখন বড় কাজই হবে, টেনে টেনে রোজ, মানে যেদিন ওটা কমপ্লিট হয়ে যাবে ওই আলমারিটা সেদিনকে বলতে পারবো হ্যাঁ একটা বিরাট বড় কাজ করলাম। আজকে আংশিক যেটুকু আজকের দিনের জন্য বরাদ্দের কাজ ছিল সেইটুকু হলো, এটুকু বলা যায়। বন্ধুরা, সারা গোটা দিনে 24 ঘন্টাকে 24 মিনিটে বলুন বা 20 মিনিটে দেখানো সম্ভব হয় না। সংসারের ভেতরে অনেক কথা থাকে যেগুলো হয়তো বা কখনোই সামনে আসে না। আমিও ভেবেছিলাম কিছু কিছু জিনিসকে সামনে আনবো না, কিন্তু তারপরে আমি শ্বশুরমশাই অনুমতি নিয়েই কয়েকটা কথা আপনাদের আজকে বলবো। তবে সেটা শেষে, শুধু কাজের পিঠে কাজ সেই জন্যই যে ব্লগ হয়নি তা না, কিছু কিছু জিনিস এমনও হয়েছে যেটাতে মানসিক টানাপোড়েন চলেছে প্রচুর। আমার শ্বশুরমশাই হতবাক হয়ে গেছেন কিছু কিছু মানুষের কাণ্ড কারখানার জন্য। তো আসল কথাটা হচ্ছে, যারা একটু অভিজ্ঞ মানুষ তারা মাঝখানে 10-12 দিন আগে একজন ভদ্রমহিলা জিজ্ঞাসা করেছেন, ছিল তুমি কি কোনো বাস্তুকারের সাথে কথা বলে এই কথাগুলো বলছো? আমি সেই সময়টায় তার রিয়্যাক্ট করে যে লাভ রিয়্যাক্ট দিয়ে দিয়েছিলাম, কারণ সেই সময়টা একটু কথা বলবার সময় হয়নি। হ্যাঁ, আমি একজন প্রফেশনাল বাস্তুকারের সাথে কথা বলেছি। তিনি আমাকে অনেক কিছুই করতে বলছেন যেগুলো হয়তো বা আমি করছি, ভয়েস ওভারে আপনাদের বলছি, কিন্তু ওগুলো কিন্তু প্রত্যেকটাই প্রফেশনাল বাস্তুকারদের কথা। কিন্তু তার নামধাম ওইসব আমি এখন কিছু বলছি না। তবে প্রত্যেকটা বাড়ির বাস্তু আলাদা হয়। আমার সাথে যেটা হচ্ছে সেটা আপনাদের সাথেও হবে এমনটা নয়। আমি আমার ব্লগেতে এরকম অনেক কিছুই হয়তো বলবো যেগুলো জেনারেল কমেন্ট, মানে জেনারেল কথাবার্তা, তাতে সেগুলো ফলো করলে আপনাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু কিছু জিনিস খুব এক্সক্লুসিভ হয় যেগুলো ইন্ডিভিজুয়ালের জন্য হয়, সেগুলো কখনো আমি আপনাদের সাথে সামনে শেয়ার করতে পারবো না, কারণ সেগুলো শেয়ার করা নিষেধ। এবং এই ব্যাপারে আমরা একটি বিশাল বড় প্রতারণার সম্মুখীন হয়েছি। আমার শ্বশুরমশাই সেটা আজকে সন্ধ্যেবেলায় জানতে পেরে জাস্ট হতবাক হয়ে গেছেন। হ্যাঁ, একজন ভদ্রলোকের সাথে আমাদের কথাবার্তা চলছে। তিনি আজকে ফাইনালি আমাদের ইমেল করেছেন। তিনি একদিন আমাদের বাড়ি এসেছিলেন। ভদ্রলোক কলকাতা নিবাসী, খুবই এক্সপেন্সিভ একজন মানুষ। উনি কলকাতা থেকে শিলিগুড়িতে এসেছিলেন 3টে বাস্তুর কাজ নিয়ে। ওরা বলেন সাইট ভিজিট করা। আমাদের বাড়ি ছিল তাদের মধ্যে একটি সাইট ভিজিট। ওরা রীতিমতো মানে জিনিসপত্র সব কিছু নিয়ে টিম নিয়ে এসেছিলেন। তো যাই হোক, সেটা হয়েছে, মিটে গেছে। এবং আজকে আমরা ফাইনালি, উনি আমাদের সমস্ত কিছু করে ম্যাপ ট্যাপ দিয়ে সব কিছু করে সেটা পাঠিয়েছেন। প্রতারণাটা তারপরেই ধরা গেছে এবং আমরা খুব দুঃখিত সেই জন্য, কিন্তু পাশাপাশি সত্যিটা জানাতে খুব রিলিফড, এটাও পাশাপাশি ঘটনা। তো যাই হোক, বেরিয়ে গেলাম। প্রথমেই দেখেছেন তো অনেকদিন আপনারা অনুযোগ করেন, একদম শুরুর দিকে যান। আজকে কিন্তু আমি আমার পোষ্যদের মধ্যে একটাকে দেখাতে পারলাম। তারপর এসেছি হচ্ছে জিমে দেখতে এসেছিলাম যে কাজটা মোটামুটি মিটেছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, আজকেই কাজ শেষ হয়েছে এবং চতুর্দিকে আমি পা দিয়ে বুঝতে পারছিলাম যে আঠার কাজ তখনও মানে টাটকা। গন্ধটা বড্ড কটু, ভীষণ গায়ে লাগছিল, নাকে লাগছিল অ্যাকচুয়ালি। তো জিজ্ঞেস করলাম, বললেন যে ডেনড্রাইটের গন্ধ ওটা। তা ওটা কালকে সকালেও যে পুরোপুরি নির্মূল হবে তা না। বুঝতে পারলাম যে ওটা আমার কালকে আমি জিমে আসবো সন্ধেবেলাতে, ততক্ষণে চলে যাবে। আর জিমটা অপূর্ব সুন্দর হয়ে গেছে, মানে কাজটা যেটা হয়েছে একটু অসুবিধা হলেও জিনিসটা খুবই সুন্দর হয়েছে, এটা ঘটনা। তো তারপর সেখান থেকে গেলাম হচ্ছে পেস্ট্রির দোকানে, মেয়ে পেস্ট্রি খেতে চেয়েছে। তারপরে ফল কিনলাম। ফল কিনে একটা ওই কম্পিউটারের দোকানে যাচ্ছিলাম, মানে ইন্টারনেট ক্যাফে। বাড়িতে সবটুকু কাজ করা সম্ভব হয় না, সেই জন্য। তারপর দেখুন এখানে এত সরু রাস্তা রাজপথে সামিল হয়ে গেছে, সেখানেও রাস্তা খুঁড়ে এই রাস্তা দিয়ে হাঁটা এখন খুবই ঝুঁকির হয়ে গেছে। তারপর গেলাম ওই হাতিমোড়ের কাছেই পশু খাদ্যের একটি দোকানে। সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে চড়াই পাখির জন্য কি খাবার দেওয়া যেতে পারে। ওরা কি বললো শুনুন। এটা অ্যাকচুয়ালি কি দেখতে হলে কাউন দানা বলে যেটা। কাউন? ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 1 কিলো মতো নিয়ে নিলাম এবং আশা করছি বাড়িতে গিয়ে আজকে এক্ষুনি, মানে বাড়ি পৌঁছেই আমি ওটা চেঞ্জ করে দেবো এবং কোনো অসুবিধা হবে না। এইটি একটা জেনারেল স্টেটমেন্ট দেওয়াই যেতে পারে। হ্যাঁ, এটা বাস্তুকারের মতেই আমি কিন্তু অর্ডার দিয়েছিলাম এবং তিনি আমাকে বলেছেন যে বাড়িতে, এটা একটু কমন একটা ব্যাপার, যেটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে, যে বাড়িতে পশু পাখি খেতে পায় সে বাড়ির বাস্তু ভালো হয়। এটা আমার শ্বশুরমশাই যতটা বলেছেন ততটা জোর দিয়ে ইনি বলেছেন এবং তাতে স্পেশাল কিছু জিনিস এফেক্ট তৈরি হয় যেটা আমাদের বাড়ির জন্য খুব বেশি করে প্রয়োজন। বাস্তুশাস্ত্র নিয়ে প্রচুর ভুল ধারণা রয়েছে। এখানে একটা ব্যাঙ রাখলে, ওখানে একটা মানে গাছ রাখলে সব ঠিক হয়ে যায়, ব্যাপারটা সেটা নয়। আরও অনেক কিছু আছে। সুতরাং মানে জল এবং আগুন পাশাপাশি চলে না, এটা যেমন সত্যি, কিন্তু তারপরেও আরও অনেক ব্যাপার থাকে। এবং এখন যত বয়স বাড়ছে, যত জিনিসগুলোর মধ্যে ঢুকছি, তত বুঝতে পারছি যে জিনিসটা অনেকটাই
বড় ব্যাপার, বিশাল পড়াশুনোর ব্যাপার। মাঝখানে শুরু করেছিলাম পড়াশুনো, বুঝেছি এটা আমার দ্বারা হবে না, সত্যি কথা আগ্রহ আসেনি খুব একটা, তাই ছেড়ে দিয়েছিলাম। আর একটা কাজ, এটাও জেনারেল কথাবার্তা, সেটা হচ্ছে ঠাকুর ঘরে, যেখানে আমাদের নর্থ ইস্টে ঠাকুর ঘর, তো ওখানে লাল রঙের কাপড়ের উপর যে সিংহাসনের উপর একটা কাপড় পেতে আমরা ঠাকুরকে বসাই, তো সেটা কখনোই চলবে না। সব থেকে শুভ রং হচ্ছে সাদা, এবং তারপর হচ্ছে হলুদ। তো আমাদের বাড়ি থেকে ওইগুলো সরিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এখন যেটা পাতা রয়েছে সেটা কিন্তু হলদেই, কিন্তু তারপরে যে ওটা কাচার জন্য যখন আমাদের নতুন কিছু একটা দরকার, সেটা কিন্তু লালই পাতা হবে, কারণ লালই আছে, আমরা জানতাম না। তো সেটার জন্য ওই সাদা এবং ওই হলদে, সেটা হচ্ছে 3 মিটার করে কিনে নেওয়া হলো। আর আমাদের বাড়িতে না আসলে একটা ভাঙাচোরা বা একটা কনস্ট্রাকশনের কাজ হতে পারে, আমাদের স্টোর রুম একটা তৈরির কথা হচ্ছে, এবং ওই আমাদের দোতলার রান্নাঘরটাকে সরিয়ে দেওয়া হতে পারে, সেই একটা সম্ভাবনা। মূলত এই কারণেই যখন ভাঙাভাঙি হবেই, তখন না, যখন কাজটা শুরু হবে, সেরকম একটা প্ল্যান হবে, তখন এই সমস্তগুলো করলে জিনিসটা একটু ডিলে হয়ে যায়, প্রথম কথা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, তখন সে ব্যাপারটা যেহেতু প্রফেশনাল ভালো বাস্তু করা ভীষণ এক্সপেন্সিভ হয়, তখন কিন্তু অর্থের টানাটানি পড়বে। তাই যেন এখন যখন বছর দেড়েক আছে বাকি, সুতরাং আমার মনে হয়েছে এই কাজটা আমি করিয়ে নিই, এই বাস্তুর কাজটা কোথায় কি করলে ভালো হবে না হবে সে ব্যাপারটা করিয়ে নিই। সেই জন্যই মূলত এখন আমার এই ভদ্রলোকের সাথে দেখাশুনো করা। কিন্তু পাশাপাশি এইটাও ঘটনা যে আমি বুঝতে পারছিলাম কিছু জিনিস হচ্ছে যেটা ঠিক নয়, আমি সত্যিই বুঝতে পারছিলাম। আমার ষষ্ঠেন্দ্রিয় বলছিল যে যে ভদ্রলোক একদিন আমাদের করে দিয়েছিলেন, তিনি ওটা ঠিক কাজ করেননি, এবং সেটা যে এত সত্যি প্রমাণ হবে সেটা আমি নিজেও ভাবিনি। এবং আমরা যারা বাড়ির লোকেরা এইটা বুঝতে পারছি না, কোনোভাবেই আমাদের হিসেবটা মিলছে না যে এত দিনের এত ভালো সম্পর্কটা তিনি এইভাবে নষ্ট করলেন কেন। ওনার যদি এত, তিনি দামি মানুষ, আমি নিখরচায় করবো না, তিনি যদি আমাদের বলতেন তাহলে আমরা তাকে করতাম না, কিন্তু তিনি ক্ষতিটা কেন করে দিলেন। আর আমি তার নামধাম কিছুই বলতে পারবো না, কারণ তিনি যে কাজটি করেছেন কোনো প্রমাণ রাখেননি। এখন যে ভদ্রলোক করে দিলেন তার তো যাবতীয় প্রমাণাদি রয়েছে, বুঝতেই পারছেন পেশাদার মানুষ তিনি। মাঝখানে একদিন আমি ব্লগ দিইনি, দেখবেন আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সেই দিন উনি আমাদের বাড়ি এসেছিলেন, এবং সেই জন্যই আমি ব্লগটা দিতে পারিনি, সারাদিন আমি ব্যস্ত ছিলাম, শরীর খারাপও ছিল, সেটাও সত্যি। কিন্তু সেটার থেকেও বড় কথা হচ্ছে ওই ভদ্রলোক সেদিন এসেছিলেন, এটা ঠিক। অনেকেই বর্তমান সময়ে যে ভদ্রলোকের কথা কাছে কাজ করিয়েছি তারটা জানতে চাইবেন, আগে আমি উপকৃত হই, তারপরে যদি সম্ভব হয় বলবো। আর উনি আমার কাছ থেকে কোনো রকম ফেভার চানও নি, একটি পয়সাও কমাননি, এবং বলেনও নি যে আপনি আপনার ব্লগেতে আমার কথা বলুন। উনি বিলক্ষণ জানেন যে আমি সামাজিক মাধ্যমে কাজ করি, কিন্তু উনি বলেননি সে কথা। সুতরাং আমি সেটা বলবো না অবশ্যই, কারণ ব্যাপারটা পেশাদার তিনি ছিলেন, এবং আমার পেশাদারিত্বও রাখতে হবে আপাতত। তো এই জায়গাটাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এমনি আর একটা জেনারেল কথা, আমি অবশ্যই চাইবো আমার সাবস্ক্রাইবার যারা ভাই বোনেরা তারা ভালো থাকুন। সেক্ষেত্রে একটা জেনারেল কথা, যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে জিনিসপত্র প্রয়োজন নেই, অনেক দিন আগের একটা চার্জার পড়ে রয়েছে, ট্যাব পড়ে রয়েছে, সেগুলো সমস্ত বাতিল করা, স্মৃতি হিসেবে একটা দুটো জিনিসপত্র রাখাই মানে যথেষ্ট। তার অতিরিক্ত কিছু রাখবেন না, বাতিল জিনিসপত্র বাতিল করে দিন, তাহলে বাড়ির বাস্তু প্রায় 40 থেকে 50% ভালো এমনি হয়ে যায়। আর এই জায়গাটাতে টুকুরের একটা ফটো ছিল, হ্যাপি ফেস নয়, সেই ফটোটাকে আমি সরিয়ে দিয়েছি, এবং ওই ঠাকুরকে এখানে আমি ধূপ ধুনো দেখাতাম, টুকুরের ফটোটাও ছিল, সেটা অত্যন্ত খারাপ ছিল, বলবো বন্ধুরা। ঠিক আছে, আপাতত সামনে এসে বাকি কথা বলছি। মানুষ কিভাবে শত্রুতা করে জানেন তো, বন্ধু বেশি শত্রুতা। এখন যেটা বলবো সেইটা, মাঝখানে এক ভদ্রলোক, যিনি আমার শ্বশুরমশার কাছ থেকে চিরকাল তাদের ওই টিকুজি করা, তার ছেলের বিয়ে হয়েছে, সেই একটার পর একটা মেয়ের জন্মছক দেওয়া, মিলিয়ে দিন করে, কমের পক্ষে আমার শ্বশুরমশা তাদের পুরোটা মিলিয়ে দিয়েছেন, কমের পক্ষে 25-26টা মেয়ে, কারোর সাথে কোনটা ভালো মিলছে, কোনটা কি করছে, বুঝতেই পারছেন, অনেক সিনিয়র মানুষ। তার পেশাটা যা ছিল সে তো ছিল, তিনি প্রচুর পড়াশুনো করা একজন বাস্তুকার, সার্টিফাইড লোক, তিনি রীতিমতো মানে বাস্তু নিয়ে কথাবার্তা বলেন। তো আমি আমার ঘরটরগুলো, যেহেতু উনি আমার শ্বশুরমশাই সম্পূর্ণভাবেই নিখরচায় সব কিছু করেন, আমি কাকুকে একদিন জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ তোমাদেরটাতে আমি কখনো টাকা নিতে পারি? ছি, সত্যদার সাথে আমার এতদিনের সম্পর্ক, হ্যাঁ, বলে টলে তিনি ওপরে এসে টেসে সবটুকু দেখে শুনে, খুব বেশি দিন আগের ঘটনা না, মানে আমার ব্লগিং শুরু হওয়ার পরে, তারপরেতে তোমাদের এই দিকটায় আলমারি থাকলে ভীষণ ভালো, তোমাদের এই দিকটাই হবে, আলমারি যখন খুলবে তখন এই দিকে যেন মুখ হয়, হ্যানা তানা করে টোরে তিনি একেবারে ডিটেল বলে টলে দিয়ে গেলেন।
তো তখন আমাদের এই জায়গাটাতে টুপুরের ঘরে আলমারিটা ছিল, মানে যেটা এখন এখানে আছে, যেটা পূর্ব দিকে। না না না, পূর্ব দিকে আলমারি রাখতে হবে, যাতে সেটা খুলে যখন সেটা পশ্চিমে খুলবে। আমরা তো সাধারণ মানুষ। তারপরে যখন এখানে স্টাডি টেবিলটা থাকা এবং এখানে টুপুরের আলমারিটা রাখা, অনেকেই তখন আমাকে বলেছিলেন, অনেকেই। কিন্তু আমার সেই ভদ্রলোক বলে গেছেন যখন, তিনি হয়তো বা ঠিকই বলবেন। কয়েকদিন বা বলা ভালো কয়েক মাস হলো আমি না কিছু মানে একটু বিসদৃশ্য খেয়াল করছি, আমার যেন কি একটা এই বাড়িতে আছে, বেশ কিছু জিনিসপত্র আমার ঠিক লাগছে না, আমার ঠিক লাগছে না। কেন? কোনো কারণ নেই, কোনো কারণ নেই। তারপর শেষটায় আমি পেড একজন ভদ্রলোকের সাথে যোগাযোগ করলাম, এবং সেই ভদ্রলোক যা বললেন সেটা হচ্ছে, সেই যে কাকু, তিনি সম্পূর্ণ উল্টো কথা বলেছেন। যেটা বলছে এটা হতেই পারে, মানে এটা বাচ্চারা জানে। যারা মাঝখানে আমি বাস্তু নিয়ে একটু নাড়াচাড়া শুরু করেছিলাম, কিন্তু ব্যাপারটা তো আমার খুব একটা ইন্টারেস্ট লাগেনি। বুঝতে পারছি যে পূব দিকে আলমারি রেখে, পূব দিকে মুখ করে আলমারি খোলা, পশ্চিম দিকে যে ডালা খোলে, অর্থাৎ আমি পেছন দিকে পশ্চিম দিয়ে দাঁড়িয়ে আছি, সেইটা হচ্ছে সর্বোচ্চ খারাপ একটা দিক। ঠিক উল্টো বলেছিলেন। এবং এই ধরনের আলমারিতে কখনো জামা কাপড় ছাড়া অন্য কিছু রাখাই যায় না, বিশেষ করে টাকা পয়সা, সোনা দানা, এই সমস্ত কিছু। মানে এই ধরনের আলমারির লকারগুলোতে যদিও সেটা নেই, এই আলমারিতে তো কিছুই নেই, ও আলমারিতেও এখন তো এই মুহূর্তে কিছুই নেই বলা যায়। কিন্তু যখন থাকে তখনই সেটা রাখা উচিত নয়। সব সময়ই আলমারি রাখতে হবে হয় পশ্চিমে, দক্ষিণ পশ্চিমে, হ্যাঁ। এবং আলমারিতে এভাবে করে ঠিক ঠিক উল্টোটা বলে গেছেন উনি। বাচ্চার পড়া মানে স্টাডি টেবিলটা যে জায়গাটা হওয়া উচিত, ঠিক ডিরেকশনটা উল্টো বলে গেছেন উনি। কয়েকদিন আগে আপনাদের বলছিলাম শুধুমাত্র আমার বোধ থেকে যে, আচ্ছা ওই জায়গাটাতে যে সিলিন্ডার রেখেছি ওখানে কি কিছু গন্ডগোল আছে? আমার কিন্তু মনে হচ্ছিল, জানেন তো, কিছু একটা গন্ডগোল হচ্ছে। জানতে পারলাম হ্যাঁ, নর্থ ইস্টে সিলিন্ডার বলুন বা আগুনের কিছু বলুন বা লাল রং বলুন, এগুলো একটু অ্যাভয়েড করা ভালো। অগ্নি তো একেবারেই চলে না, ওইটা জলের দিক, আগুন একেবারেই ওই দিকটায় চলে না। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা জলের দিক, কখনো চলবে না। কাজে ওখান থেকে আমাকে সিলিন্ডার সরিয়ে অন্য কোথাও একটা স্থানান্তর করতে হবে। সে না হয় হয়ে গেল, এত বড় বাড়িতে কোথাও একটা জায়গা হয়েই যাবে। কিন্তু আমি শুধু সেই ভদ্রলোকের কথা ভাবছি, তিনি জানেন না এটা নয়, কিন্তু তিনি জাস্ট শত্রুতা করে গেলেন, জানেন তো। উপকার কখনো এরকম ভাবে করতে নেই, জানেন তো বন্ধু। নিখরচায় উনি বলে গেছেন, সেই জন্যই তো এই কাণ্ডটা হলো। মানে নিজের অধীত বিদ্যা কখনো বিনামূল্যে দান করতে নেই। আমার শ্বশুরমশাইয়ের ক্ষেত্রে আমি বলছি, তাহলে এইরকমই হবে। যদি, আর আমারও এটা প্রত্যাশা করা উচিত হয়নি যে বছরের পর বছর ধরে আমার শ্বশুরমশাই যখন তার একটু উপকার করছে, তিনি আমাকে একটি উপকার করবেন এবং সেটি নিখরচায় হবে এবং তিনি তার সর্বোচ্চটা আমাকে দেবেন। মানে পৃথিবী বড় বাজে হয়ে গেছে এখন, খুব বাজে হয়ে গেছে। তবে হ্যাঁ, ওপরে তো একজন বসে আছেন, কি তো জানতে পেরে গেলাম, এবং তার হিসাবও হবে। ঠাকুরের কাছে সব হিসেব থাকে, আর অত চিন্তা করে লাভ নেই। তবে হ্যাঁ, এই জিনিসগুলোকে আবার আমাকে সরিয়ে দিতে হবে। কিন্তু এই সরানোটা আজকালের সরানো নয়, এটার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। টুপুরের ঘরটা তো অতি সত্বর সরাতে হবে, আমাদের ঘরটাও সরাতে হবে। কিন্তু আমাদেরটাও যথেষ্ট টাফ কাজ, কারণ ওটা লোক ডাকতে হবে, তারপর করতে হবে। কিন্তু জানা রইল যে এই ব্যাপারটা আছে। যাই হোক, ঠিক আছে, জানলাম যখন, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। মানে আমি বোঝাতে পারবো না আপনাদেরকে আমার এখন কি ফিল হচ্ছে। মানে খারাপ লাগা, কৃতজ্ঞতা সব একসাথে হচ্ছে। যখন এই কাণ্ডটা আমি করছিলাম এখান থেকে এইখানে, কতজন আমাকে কমেন্ট করেছিলেন আপনারা যে এটা জিনিসটা ঠিক হচ্ছে না, জিনিসটা ঠিক হচ্ছে না। আমি তখন সত্যি কথা হচ্ছে ওই কাকুর ওপর এমন একটা ভরসা ছিল, আর কৃতজ্ঞতাটা এখানেই, প্রথমত আপনাদের ওপর, আর দ্বিতীয়ত ঈশ্বরের ওপর। দেখুন, এটা টুপুরের ঘর হতে পারে, হ্যাঁ, কিন্তু টুপুর কিন্তু এখানে পড়ে না, টুপুর এই ঘরটাতে থাকেও না। বুম্বাদা মাঝখানটাতে, মানে কীরকমভাবে ঈশ্বর রক্ষা করেন। বুম্বাদা মাঝখানটাতে এই জায়গাটাতে ওই খুব গরম যখন হতো, ফ্যান বন্ধ করে কন্টেন্ট করতো, তখন ঘেমে নিয়ে একাকার হয়ে যেত। টানা কোনো কোনো দিন 25 মিনিট 30 মিনিটের এক একটা করে কন্টেন্ট হতো। তখন আমার খুব খারাপ লেগেছিল, জন্য আমি অনলাইনেতে একটা অর্ডার দিয়েছিলাম, একটা ছোট্ট চেয়ার। যে মানুষটার এত কষ্ট হয়, যদি সম্ভব হয় তাহলে ওইখানটাতে, ওই ঘরটাতে একটু এসি চালিয়ে যেন কাজটা করতে পারে গরমকালের সময়। কিন্তু সে তো সেখানে করলো না, বরং বলা যেতে পারে ওই টেবিলটা নিয়ে নিল হচ্ছে টুপুর, এবং ওই টেবিলটা পূব দিকে মুখ করে, যেদিকে বাচ্চা বসে পড়া উচিত। টুপুর ওইখানেই বসে পড়ে, ওই ঘরটাতেই থাকে। এখানে থাকতো, এখানে কি ক্ষতিবৃদ্ধি হতো বা কি হতো আমি জানি না, কিন্তু এই ডিরেকশনটা ভুল। বাস্তবে পাকে চক্রে পড়ে টুপুর কিন্তু ঠিক ডিরেকশনে বসেই পড়ে, ঘরটা আলাদা হয়ে গেছে। তো এগুলোকে আমি কি বলবো বলুন? আমি না জেনেই ব্যাপারটা করেছি, কিন্তু হয়েছে।
ঠাকুরের প্রতি কৃতজ্ঞতা। আর আপনারা সেই সময়টা যারা আমাকে বারে বারে বারণ করেছিলেন যে এই জিনিসটা হচ্ছে না ঠিক, এই জিনিসটা হচ্ছে না ঠিক, আমার সেই সময়টা আপনাদের কথাকে আরেকটু তলিয়ে দেখাটা উচিত ছিল। বিশেষ করে 2-3 জন খুব জোর দিয়ে বলেছিলেন, কিন্তু যে মানুষটি সামনে এসে আমাকে বলে গেলেন তা কী করে অস্বীকার করি। ঠাকুর সবসময় রক্ষা করেন, ঠাকুর সবসময় প্রোটেক্ট করেন। এই বোধটা আরও সুদৃঢ় হলো। যত রাত বাড়ছে ব্যাপারটা আমার পেটের জন্য, মনের জন্য গুরুপাক হয়ে যাচ্ছে, হজম করাটা ডিফিকাল্ট হচ্ছে। আর এই ভদ্রলোক যেদিন আমি উইন্ড চাইমস নিয়ে কথা বলেছিলাম, সে আজ বছর 2 আগে ঘটনা, তখন সেই ব্লগ দেখে অনেকেই আমাকে নাম্বার চেয়েছিলেন, যোগাযোগ করতে চেয়েছিলেন। আমি কয়েকজনকে দিয়েছিলাম, কিন্তু কাকু খুব এক্সপেন্সিভ, সেই জন্য সবাই মানে কাজটি করিয়ে না উঠতে পারলেও 3 জন করিয়েছিলেন এবং তারা 3 জনে খুব উপকৃত হয়েছিলেন, পরবর্তীতে আমাকে জানিয়েছিলেন। ইনি পেশায় আসল পেশা হচ্ছে ডাক্তারি, এবং তিনি বাস্তুশাস্ত্র নিয়েও পড়াশোনা করেছেন, এবং এনার বাবা সেই তৎকালীন সময় বাস্তুশাস্ত্র নিয়ে একজন দেখভাল মানুষ। তো ইনি আমাদের বাড়িতে এসে প্রথম ছক কষে বসে, সে লেখাগুলো এখন আমার কাছে আছে, যে এটা কতটা বৈজ্ঞানিক এবং এটা কতটা জরুরি আমাদের প্রত্যেকের জীবন তথা বাড়ির জন্য, আবাসের জন্য। সেটা তিনি বলেছিলেন, তার জন্য তাকে কৃতজ্ঞতা আমার রইলই, সেটা কোনোদিনও যাবে না। এবং মাথায় প্রথম ঢুকিয়েছিলেন উনি। তার আগে পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে শুনেছিলাম নাম, তার খুব একটা বেশি কিছু আমাদের জানাশোনা ছিল না। তো যাই হোক, এখন আমি সেই যে আমার 3 সাবস্ক্রাইবার, একজন বোন, 2 জন দিদি, তাদের কাজটা যখন সে ঠিকঠাক করেছিলেন, তখন এটা ঘটনায় যে তিনি নিজের কাজটা খুব ভালো জানেন, এটা আমি বুঝতে পেরেছিলাম। আমি এই 23শে নভেম্বর যে ভদ্রলোককে ফাইনালি পেমেন্ট করলাম, 1 টাইম পেমেন্ট বাস্তু আমার বাড়ি ঠিক করে দেওয়ার জন্য, তিনি আমাকে বললেন যে তিনিও এই ভদ্রলোককে চেনেন এবং তিনি এনার কাজ দেখেছেন এবং তিনি সম্পূর্ণ সজ্ঞানে আমার এই কাজটি ভুল করেছেন। এবং কিছু কিছু জিনিস আমি সবটুকু আপনাদের বলিনি, যেটা খুব খারাপ ভুল হয়েছে, সেটা করাটা অত্যন্ত অনুচিত হয়েছে। সেটা জানার পর আমি আমার সাবস্ক্রাইবার যে 2 জন দিদি, তাদের মধ্যে একজনকে ফোন করেছিলাম এবং তিনি আমাকে বললেন যে উনি আমার বাড়িতে এসে যে জিনিসগুলো বলে গেছেন, তার বাড়িতে ঠিক তার উল্টো বলেছেন। তার মানে উনি আমাকে সত্যি সত্যিই আমাদেরকে ভুলভাবে করে দিয়ে গেছেন। বন্ধুরা, আমি যে ভদ্রলোকের কাছে এখন নতুন হিসেবে কাজ করালাম, তিনিও যথেষ্ট প্রথিতযশা অবাঙালি একজন ভদ্রলোক, কলকাতা নিবাসী। তিনি আমাকে কোনো রকমভাবেই রেয়াত করেননি টাকা পয়সার ব্যাপারে, কাজেই তার নাম বলুন বা তার কোনো বিজ্ঞাপন আমি করব না। আর তিনি আমাকে কী কী বলেছেন সব ডিটেলে আমি সব কিছু আপনাদের বলবো না, তবে এটা আমার লাইফস্টাইল ব্লগ। প্রত্যেক দিন যারা জুড়ে আছেন তারা হয়তো অনেকটাই বুঝে যেতে পারবেন, কারণ আমি আমার জীবনেতে কী করছি কী করছি না সেগুলোই তো আমার কন্টেন্ট হয়। বুঝতেই পারছেন অ্যামাউন্টটা খুব একটা অল্প নয় এবং সেটা আমি দিয়েছি। যাই হোক, আমি দিয়েছি বলাটা উদ্দেশ্য হচ্ছে কাজটি আমি নিজে করাতে সক্ষম হয়েছি, এটাতে অবশ্যই আমি নিজেকে কৃতিত্ব দেব, না দেওয়ার কিছু নেই। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। গুরুপাক হচ্ছে, কিন্তু এত রেপুটেড একজন মানুষ, খানদানি একজন মানুষ, তিনি আমার বাড়িতে এসে এত কথা বলে যাওয়ার পরেও একটা সময় পর আমার ভেতরে যে এত উথাল পাথাল শুরু হয়েছিল, যার কারণে যিনি বুঝিয়ে দিয়েছিলেন কিছু একটা ভুল হচ্ছে। ব্লগটা শেষ করছি তার প্রতি আভূমি কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা জানিয়ে। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না।